বাংলাদেশের দৈনিক পত্রিকার ঈদ সংখ্যা দীর্ঘদিন ধরে পাঠকের কাছে একটা বিশেষ আকর্ষণের জায়গা। মোটা কাগজ, রঙিন প্রচ্ছদ, বহুল প্রচার সব মিলিয়ে এটা একটা উৎসব মুখর প্রকাশনা। বিশেষ করে রমজান পরবর্তী ঈদ উল ফিতরের একটা উৎসব বলা যায়। কিন্তু ঈদ সংখ্যার এই যে আড়ম্বরপূর্ণ আয়োজন, তার পেছনে অনেকগুলো বিষয় থাকে যেগুলো নিয়ে অনেক আলোচনা হয়। যেমন এই ঈদ সংখ্যায় লেখক নির্বাচন কিভাবে করা হয় তা নিয়ে। আবার অনেকে বলে থাকেন যে মানসম্মত সাহিত্যই কি এখানে অগ্রাধিকার পায়, নাকি অন্য কোনো অদৃশ্য সমীকরণ কাজ করে। মোটামুটি যদি আমরা ঈদ সংখ্যার আলোচনা করতে যাই তাহলে এই দুটো প্রশ্ন আমাদের বারবার ফিরে আসে। ঈদ সংখ্যা যদি আমরা বলি যে আসলে ঈদ সংখ্যা হচ্ছে একটা বাণিজ্যিক প্রোডাক্ট, এটা কিন্তু আসলে সাহিত্য চর্চার ক্ষেত্র নয়। এখানে ওই পত্রিকার শক্তিশালী ব্র্যান্ডিং একটা আয়ের মাধ্যম হয় ঈদ সংখ্যাটা, এবং পত্রিকা কর্তৃপক্ষ প্রতি বছর এই ঈদ সংখ্যার মাধ্যমে বিজ্ঞাপন, সার্কুলেশন, পাশাপাশি তার প্রভাব বাড়ানোর একটা সুযোগ পায়। ফলে লেখক নির্বাচনের ক্ষেত্র সাহিত্যিক মানের পাশাপাশি অনেক কিছু বিষয় বিবেচনা করতে হয়। প্রথমত যদি আমরা প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করি যে আসলে লেখক কিভাবে নির্বাচন হয়, সেই প্রক্রিয়া দেখা যায় যে মালিক বা প্রকাশকের ব্যক্তিগত একটা সম্পর্কের প্রভাব থাকে লেখক নির্বাচনের ক্ষেত্রে। সংবাদপত্র একটা কর্পোরেট জায়গা, এখানে একটা পারিবারিকও একটা প্রথা বা একটা প্রভাব বিদ্যমান থাকে। ফলে মালিকের বন্ধু, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ ব্যক্তিরা যেমন ঈদ সংখ্যা লেখার সুযোগ পায়, তেমনি লেখার মান বা সাহিত্যে অনেক পিছিয়ে থাকলেও কর্পোরেট যারা বিজ্ঞাপনদাতা তাদের ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করে তাদের লেখাও নিতে হয়। যেমন পত্রিকার বিজ্ঞাপনদাতা, কর্পোরেট অংশীদার, ব্যাংকারদের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচনা করা হয়। যারা পত্রিকায় বড় বিজ্ঞাপন দেয়, আর্থিকভাবে যুক্ত, তাদের লেখা প্রকাশ এবং তাদেরকে সৌজন্য দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে সেলিব্রিটি সংস্কৃতি। অর্থাৎ আপনি দেখবেন যে প্রত্যেকটা ঈদ সংখ্যায় বিনোদন একটা জগৎ থাকে, যেখানে নাটক, সিনেমা, গান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের লেখার প্রতি এক ধরনের আকর্ষণ থাকে। কারণ তাদের লেখার নামেই কিন্তু এই ঈদ সংখ্যাটা বিক্রি হয়। অনেক সময় তারা যদি লেখক হিসেবে প্রতিষ্ঠা নাও হয়, তাদের পরিচিতির কারণে, তাদের ইমেজের কারণে ঈদ সংখ্যায় তারা একটা ভালো জায়গা করে নিতে পারে। এরপরে আসে প্রচলিত জনপ্রিয় লেখকদের স্থান। এরা অবশ্যই পাঠকপ্রিয় এবং তাদের লেখার চাহিদাও রয়েছে। তবে অনেক সময় একই নাম ঘুরে ফিরে কিন্তু ঈদ সংখ্যাগুলোতে দেখা যায়, এবং এক্ষেত্রে নতুন লেখকদের ঈদ সংখ্যায় জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আবার একটা প্রবণতা ইদানিং দেখা যায় যে আমলা, অধ্যাপক বা প্রবাসী দানবীর লেখকদের অন্তর্ভুক্ত ঈদ সংখ্যা অন্য ধরনের প্রতিফলন দেখা যায়, যেখানে একজন লেখকের প্রশাসনিক অবস্থান, সামাজিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তার লেখক পরিচয়ের চেয়ে তার সামাজিক অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একইভাবে একটা বিষয় দেখা যায় যে অন্য পত্রিকার সাহিত্য সম্পাদকদের লেখাও এক ধরনের পারস্পরিক সম্পর্ক রক্ষার জন্য অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয়, এবং সব শেষে আসে সিরিয়াস ধারার প্রবীণ লেখক যাদের সাহিত্যের অবদান অনস্বীকার্য, এবং তাদের লেখা ছাড়া আসলে এই ঈদ সংখ্যা প্রকাশিত হলে তার মানও থাকে না লেখকদের কাছে। কিন্তু তালিকার শেষ দিকে তাদের অবস্থান অনেক কিছুই বলে দেয়। কি বলে দেয় এখন প্রশ্ন হতে পারে? উত্তরেই যে প্রকৃত সাহিত্য মূল্যায়ন এখানে প্রাথমিক বিবেচনা নয়, এটা আসলে একটা আনুষ্ঠানিকতা মাত্র। এই পুরো কাঠামো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের আসলে ঈদ সংখ্যায় লেখা প্রকাশ না পাওয়ার যে হতাশা, সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। যেমন এখানে আমরা পুরো প্রক্রিয়াটা বিশ্লেষণ করে দেখি যে ঈদ সংখ্যা কেবল সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম নয়, এটি ক্ষমতার প্রভাব, অর্থনীতি এবং সম্পর্কের একটা জটিল সমীকরণ। এখানে লেখক নির্বাচন একটি সম্পাদকীয় সিদ্ধান্ত হলেও তার পেছনে মালিকানা কাঠামো, বিজ্ঞাপন নীতি, যে লেখককে নির্বাচন করা হচ্ছে সেই লেখকের সামাজিক অবস্থান এবং বাজার বাস্তবতা কিন্তু বিবেচনা করতে হয়। অর্থাৎ পাঠকের পছন্দকে কিন্তু প্রাধান্য দিতে হয়। তবে এর অর্থ এই নয় যে ঈদ সংখ্যায় ভালো লেখা একেবারেই থাকে না, অবশ্যই থাকে। অনেক সময় এই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু কিছু অসাধারণ লেখা প্রকাশিত হয়, কিন্তু সেগুলো খুঁজে পেতে পাঠককে পুরো কাঠামোটা আসলে বোঝা দরকার।
এবং তাকে প্রশ্ন করা দরকার পাঠককে, একজন পাঠক হিসেবে, যে কে কেন ঈদ সংখ্যায় লিখছেন, তিনি কোন প্রেক্ষাপটে লিখছেন এবং পত্রিকার এই লেখাটা প্রকাশের উদ্দেশ্যটা কি। একজন পাঠক হিসেবে যদি আপনি সচেতন হন এবং লেখক হিসেবেও যদি আপনি সচেতন হন, তাহলে কিন্তু আপনি এই গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে সচেতন হবেন এবং মনে করবেন যে ঈদ সংখ্যা মানেই উচ্চমানের সাহিত্য নয়। তাহলে আপনার হতাশাটা কমে আসবে। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন যে এটা একটা মিশ্র পণ্য, যেখানে সাহিত্য, বিনোদন, প্রচার, প্রভাব সবই আছে, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। তাই আমাদের বোঝা উচিত আসলে যে আসলে ঈদ সংখ্যা এই শিল্প সাহিত্য নিয়ে যে প্রকাশ হয় তার প্রেক্ষাপটটা কী। একই সঙ্গে এটা হয়তো বলতে পারেন যে ঈদ সংখ্যাটা তরুণ লেখকদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা তো এতক্ষণ বোঝাই যাচ্ছে। তাদের জায়গা করে নিতে হয় লেখার মান দিয়ে নয়, বরং এখানে একটা নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকে। দৃশ্যমানতার এবং অদৃশ্যমান যে প্রভাব, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এই দৃশ্যমান প্রভাব এবং অদৃশ্যমান প্রভাব যার কারণে বা যে নেটওয়ার্কিং কারণে তার লেখাটা ছাপা হয়, সেটা কিন্তু তার মৌলিক সাহিত্য চর্চার যে চেতনা, তার সাথে কিন্তু সাংঘর্ষিক। পরিশেষে বলা যায় ঈদ সংখ্যা আমাদের আসলে একটা সাহিত্য সংস্কৃতির প্রতিচ্ছবি। আমাদের সাহিত্য সংস্কৃতি যে সোজা হয়ে মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারছে না, তার একটা রাজনৈতিক অর্থনৈতিক দিক আমাদের আসলে তুলে ধরে। তারপরও বলতে হয় ঈদ সংখ্যা আমাদের কেবল বিনোদনের উপকরণও নয়, এটা আমাদের সমালোচনামূলক একটা পাঠের ক্ষেত্র তুলে দেয়। আমরা চাই ঈদ সংখ্যায় আরও বেশি বেশি গুণগত মানসম্পন্ন লেখা প্রকাশ পাবে এবং সম্পাদকরা আরও স্বাধীনভাবে লেখকদের গুণগত মান পছন্দ করে সেই ভালো ভালো লেখকদের লেখা নিতে পারবেন, যাতে করে সাহিত্যের মানে ঈদ সংখ্যা প্রকৃত অর্থেই অবদান রাখতে পারে।